মেয়র আছেন, মেয়রের চেয়ার আছে, খালি মেয়রের কোনো ক্ষমতা নেই। এই অবস্থায় জনাব ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের পদ ছেড়ে দিতে চলেছেন। ভাইপোর দখল করা যে 24টি সম্পত্তি, সেই সম্পত্তির রিপোর্ট পুলিশকে কে দিয়ে দিল, কি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে গেল? ভাইপোর বাড়িতে ইতিমধ্যেই পুরসভার নোটিশও পৌঁছে গেছে। আর তার আগে ববির ভাইদের রাস্তায় নেমে নমাজ পড়া বন্ধ। আগামী দিনে রেড রোডে নমাজও হবে না। প্রতিবাদ করতে এসে রাজাবাজারে লাঠি খেতে হয়েছে। তারপরে আবার তিল জলায় আগুন, অনুমোদনহীন সেই কারখানার জলের লাইন, ইলেকট্রিক লাইন সব কেটে দেওয়া হয়েছে। তারপরে বুলডোজার গিয়ে ভাঙতেও শুরু করে দিয়েছে। কিন্তু মেয়র, কলকাতা পুরসভা এলাকা, কলকাতা পুরসভার মেয়র জানতেই পারেননি। পুরসভা থেকেই গেছে বুলডোজার, কিন্তু মেয়র জানতেই পারেননি। এরপর আর মেয়রের চেয়ারে বসে থেকে লাভ কি বলুন তো? ওদিকে দিদি কিন্তু এখন আর প্রিয় ভাই বলে মনে করে না জনাবকে। বলবো, সব বলবো কেন তিনি ইস্তফা দিতে চলেছেন, সবটা জানাবো। আর প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, ববির এই যে কলকাতার মেয়র হয়ে ওঠা এবং তারপরে কিভাবে এখন তিনি বড় একা হয়ে গেছেন, কিভাবে তার আশপাশে কেউ নেই, সেসব জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। সেই কবে থেকে তিনি বন্দরের বিধায়ক, এরপরে তিনি মন্ত্রী হয়েছেন। 2011 সালে দল ক্ষমতায় এসেছে, কিন্তু 2021 সালে একটা প্রেম ঘটিত দুর্ঘটনাই তো ববি হাকিমকে কলকাতার মেয়র করে দেয়। 38তম মেয়র হন জনাব ফিরহাদ হাকিম। মনে রাখতে হবে, স্বাধীনতার পরে তিনি প্রথম কলকাতার মুসলিম মেয়র। 67 বছর বয়স হয়েছে, কিন্তু রাজনীতিতে তো বয়সের হিসাবে ইস্তফা দিতে হয় না বা রিটায়ারমেন্ট হয় না। কিন্তু কদিন আগে কি হলো দেখুন, এই 67 বছর বয়সের ফিরহাদ হাকিমকে, এতদিনের রাজনীতি, মমতার প্রতিটি জয়ের কাণ্ডারি ছিলেন যে ফিরহাদ, তাকে ওই ভাইপো যে কিনা একটি লোকসভা কেন্দ্র থেকে নানা রকম কিছু করে জিতেছেন, সেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে যিনি এই আঞ্চলিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সামনে উঠে দাঁড়াতে হয়েছে। দিদি মানে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি বলেছেন উঠে দাঁড়াও, এই অভিষেক না হলে তোমরা যে কজন জিতেছ তোমরা জিততে পারতে না। আসলে অভিষেকের জন্যই যে কজন হেরেছেন তাদের অনেকে পিসিও কম যান না তবুও। এরপরে সেই অভিষেকের কলকাতা পুরসভা এলাকায় যে 24টি নানা রকম কারচুপি করা, দখল করা ইত্যাদির অভিযোগ রয়েছে, এরকম সম্পত্তির খোঁজ, সেটা সরাসরি চলে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে, যিনি বাংলায় একটা মানে কি বলবো, একটা আমূল পরিবর্তন আনতে চাইছেন। তারপরে নবান্নে, তারপরে পুরসভা থেকে ভাইপোর বাড়িতে নোটিশ পৌঁছে গেছে। ভাবা যায়, যদিও মেয়র বলেছেন, মানে ফিরহাদ হাকিম বলেছেন তিনি নাকি এসবের কিছুই জানেন না। এটা না ঠিকও হতে পারে জানেন, যে উনি কিছু জানেন না, কারণ ক্ষমতা বলে পুরো কমিশনার স্মিতা পান্ডে সবকিছু করছেন। পুরসভা সূত্রে যা জানতে পেরেছি আইন মেনেই করছেন। আসলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশ প্রশাসনের আমলাদের, পুলিশ কর্তাদের, তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তাদের আর দলদাস থাকতে হবে না। তৃণমূলের তো নয়ই, কোনো প্রশ্ন ওঠে না, বিজেপিরও দলদাস হতে হবে না। এরপরে পুরো কমিশনার স্মিতা পান্ডে তার নিজস্ব ক্ষমতায় যাবতীয় করছেন। ববি ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা আমাকে বলছেন যে গত কিছুদিন, মানে নতুন সরকার হওয়ার পর থেকে পুরো কমিশনার নাকি মেয়রের সঙ্গে কথাই বলেন না, কোনো বিষয় আলোচনা করেন না, নিজের মতোই সব সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এ রাজ্যে অতীতে কখনো কোথাও দেখা যায়নি। এতদিন কমিশনারদের দলদাস বানিয়ে রাখা হতো, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, বলেছিল তো পরিবর্তন আসবে। পরিবর্তনটা শুধু আর্থিক পরিবর্তন তা তো নয়, দুর্নীতিমুক্ত হওয়া, অনেক কিছু, প্রশাসনকে স্বচ্ছ করা, এবং সব থেকে বড় কথা শাসকের আইন নয়, আইনের শাসন স্থাপন করাই ছিল বিজেপির লক্ষ্য। এই ফিরহাদ হাকিম, যিনি কলকাতার একটি এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন, তাও পাকিস্তানের সংবাদ মাধ্যমের কাছে, তিনি বলেছিলেন
ইসলাম ধর্মাবলম্বী নন যারা, মানে হিন্দুরা, দুর্ভাগা। তিনি তার কমের একটা অনুষ্ঠানে গিয়ে এটাও বলেছিলেন খুব তাড়াতাড়ি মুসলমানদের তিনি সংখ্যাগরিষ্ঠ বানাবেন, কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার। আমি বলছিলাম না, দিদির কাছেও ফিরহাদ হাকিম এখন আর প্রিয় ভাই নয়। কেন জানেন? ভবানীপুর যে বিধানসভা আসন, তার মধ্যে 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন ফিরহাদ হাকিম বহুদিন ধরে। সেই ফিরহাদ হাকিমের ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় 15,000-এর বেশি ভোটে পিছিয়েছিলেন। সেটা ফিরহাদের জন্য কিনা কেউ জানে না, আদৌ নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, তাই তো অভিষেকের সামনে দাঁড় করিয়েছিলেন। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বললেন যে শুধু প্রভাব বা মর্যাদা প্রদর্শনের জন্য কারো কোনো নিরাপত্তার জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে না। পুলিশ যদি মনে করে এর নিরাপত্তা দরকার, এতটুকু দরকার, তবেই হবে। তারপরে কি হলো? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ফিনিশ, তুলে নেওয়া হয়েছে Z+, যেটা তার আসলে কেতা ছিল, কেতা, নেতা হবার কেতা। শুধু তাই নয়, তিনি যে পাইলট কারের সুবিধা পেতেন, ওয়া 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 করে চমকাতেন রাস্তায়, বন্ধ হয়ে গেছে। তার আগে অভিষেকের যে কালীঘাটের বাড়ি, কামাক স্ট্রিটের অফিস, সেখানেও পুলিশ অকারণে বসে থাকতো, সরকারি খরচে, বন্ধ হয়ে গেছে। এরপর ধাপে ধাপে অন্য রাজনৈতিক নেতা যাদের আদৌ নিরাপত্তার প্রয়োজন নেই, অতিরিক্ত নিরাপত্তা দেওয়া আছে, তাদের সব প্রত্যাহার করা হয়েছে। তার মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও পড়েছেন। গত কিছুদিন ধরে তার গাড়ির সামনে পাইলট নেই, অতিরিক্ত নিরাপত্তা নেই। একজন সাধারণ বিধায়ক তো তিনি, সেই সঙ্গে কলকাতার মেয়র এখনো অবধি তিনি পদত্যাগ করছেন। তবে কি জানেন তো, তৃণমূলের রাজনীতিক তো, তাদের শরীরে লজ্জা বলে যে জিনিসটা, সেটার ভাগ একটু কম। তার ঘনিষ্ঠরা বলছেন, দাদা তুমি নেমে এসো। তিনিও বলেছেন, হ্যাঁ আমি নেমে আসবো, কিন্তু ওই যে বললাম, তৃণমূল নেতাদের শরীরে লজ্জা বলে যে জিনিসটা থাকে না, সেটা লজ্জা নেই, এখন খালি ভয় আছে। সেই ভয়ের থেকেই তিনি পদত্যাগ করতে চাইছেন, আসলে লজ্জায় নয়। ব্যক্তিগত নিরাপত্তা নেই, কিছু নেই, পুরসভায় আসছেন, শুধু তার নিরাপত্তায় পুরসভারও কাটছাট করা হয়েছে তা নয়, এর আগে তার সঙ্গে যে অনেক গাড়ি থাকতো সেগুলো থাকছে না, কিছু নেই, কিছু নেই। নিজের গাড়ি করে আসছেন, কাজ করছেন, কাজ মানে বসে থাকছেন, চলে যাচ্ছেন, প্রেস কনফারেন্স নেই, কিছু নেই। ওই তালিকায় কিন্তু আরো আছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি নিরাপত্তা পেতেন, রেলেঘাটার বিধায়ক হয়েছেন। সাংবাদিক কুণাল ঘোষ, তিনি একটা মামলার কারণেই পেতেন, কিন্তু সেটা তুলে নেওয়া হয়েছে, এখন আর প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। একজন সাধারণ বিধায়কের যেটুকু দরকার সেটুকু আছে। সবচেয়ে বড় কথা, ভাইপোর আইনজীবী সঞ্জয় বসু, তিনি রাজ্য সরকারের নিরাপত্তা পেতেন। কেন বলুন তো? শুধু কেতা দেখানোর জন্য, আমি ভাইপোর আইনজীবী। 3 জুলাই যে অগ্নিকাণ্ড হলো, এই বাড়িটি, সংশ্লিষ্ট বাড়িটি মানে কারখানা বাড়িটি বেআইনি ছিল বলে প্রথমেই সরকারের নজরে আসে। এরপরে ওই বাড়িটির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয় CSC কে বলে, পুরসভাকে বলা হয় বেআইনি নির্মাণ, জলের কানেকশন কেন রয়েছে, কেটে দেওয়া হয়। মেয়র কিছু জানতে পারেননি, কাটা হয়েছে। বুলডোজার নিয়ে ওখানে ফিরহাদ হাকিমের বেরাদারির লোকেরাই থাকেন, ভাঙা শুরু হয়ে গেছে, পুরসভা থেকে গেছে, মেয়র জানতে পারেননি। কিন্তু কলকাতায় কোনো একটা বেআইনি নির্মাণ, শহর কলকাতার বুকে, সেটা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটা অতীতে কখনো কল্পনা করা গেছিল? তৃণমূলের কেউ বাধা দিতেও আসেনি। ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, কসবা মানে কসবার মধ্যেই পড়ে ওই এলাকাটা বিধানসভা, সেখানকার যিনি বিধায়ক জাভেদ খান, তারই ছেলে, তারা কেউ আসেননি। ওই CPM গেছে এখানে একটুখানি ভোলা জলে মাছ ধরতে, কিন্তু শহর কলকাতায় বুলডোজার নামেই প্রথম। কিন্তু কলকাতার মেয়র পদে এখনো আসীন তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম, তার মেয়র থাকার সময়ে দুধেল গাইদের বেনিয়ম মানা হচ্ছে না, এটা হয়। মেয়র পদে থাকলেও তিলজলার বেআইনি বাড়ি যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন, ফিরহাদ হাকিম জানিয়েছেন। কারণ তাকে জানানো হয়নি, জানানোর প্রয়োজন নেই। এই কাজটা পুর কমিশনার পারেন, সেটা স্মিতা পান্ডে করেছেন। তবে তিনি একটা বক্তব্য রেখেছেন যে বিষয়ে আমার বলার কিছু নেই, এটা বলেছেন, খালি আর কিছু বলেনি। কত কিছু তিনি করবেন চেয়েছিলেন বলুন তো।
সংখ্যাগরিষ্ঠ হবে মুসলিমরা, আরো কত কিছু। এই রাজ্যের যেসব মুসলিম প্রধান জেলাগুলো আছে সেগুলো তো উনি দেখভাল করতেন, সব জায়গায় পরাজিত। তার কোটায় যারা প্রার্থী হয়েছিলেন একের পর এক খালি হারের খবর এসছে। 4 তারিখে নিজে জিতেছেন, তার প্রিয় দিদিটাও হেরে গেছে তার ওয়ার্ডে 15,000 ভোটে পিছিয়ে। এরপরে এই যে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে যেখানে অবৈধভাবে রেলের জায়গা হোক বা কলকাতা পুরসভার এলাকা হোক, সেখানে যারা অবৈধভাবে দোকানপাট নিয়ে বসতেন এবং তারা দাদাগিরি চালাতেন, বেশিরভাগটাই তো ফিরহাদ হাকিমের বেরাদারির লোকেরা, তাদের সব গেছে। আইনিভাবে ব্যবসা করো, বেআইনি কাজ চলবে না, নতুন সরকারের নীতি। এরপর তো ধর্মতলা, নিউ মার্কেট, পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, এসব দিকেও সরকারের বুলডোজার যাবে। তাই আগে থাকতে ঠিক করে ফেলেছেন, আর নয় এবার তিনি পদত্যাগ করছেন। কি রইল বলুন তো, তার কিছুই নেই। কারণ কলকাতা পুরসভায় এই যে রাজনৈতিক পরিচালনা, দল যা বলবে তাই হবে, নিয়ম নীতি নয়, সেটা বন্ধ হয়ে গেছে। ববি ঘনিষ্ঠদের সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে এই 10 দিনে, তাদের টিকিটই দেখা যাচ্ছে না পুরসভা এলাকায়। শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন তাতে গোটা কলকাতার বেআইনি নির্মাণ এখন নবান্নের আতস কাচের তলায়, আর সবেতেই জড়িয়ে যেতে হবে তাকে, মানে জনাব ফিরহাদ হাকিমকে। সুতরাং মানে কেটে পড়া ভালো। এমনিতেই কলকাতা পুরসভার 144টা ওয়ার্ড, তার মধ্যে 100টির বেশি ওয়ার্ডে বিধানসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি, কয়েকটিতে সিপিএম, কংগ্রেস তারাও নাকি এগিয়ে রয়েছে। ফলে আরো পুরসভা নির্বাচন হতে সময় লাগবে, তার মধ্যে অনেক দুর্নীতি বেরিয়ে আসবে, ফলে শূন্য হয়ে যেতে পারে। তাই মানে কেটে পড়া ভালো, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু বললাম, তৃণমূল নেতা, শরীরে লজ্জার অংশ কম। পুলিশ হাতে নেই, পুলিশ ছাড়া কেউ কথা শুনে না। পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করা শুরু করে দিয়েছে। একের পর এক উইকেট পড়ছে গোটা রাজ্যে। এবং আপনারা জানবেন, এই যে সোনা পাপ্পু সারেন্ডার করেছে, ওই যে কালীঘাটের প্রাক্তন ওসি, যাকে আমাদের সততার প্রতীক আঁচলের তলায় রাখতেন, তিনি ধরা পড়েছেন। এগুলো পুলিশ সব পারত। ভোটের আগে ইডি সিবিআই দিয়ে তুলতে পারতো, তখন মোড়া কান্না জুড়তো যে ইডি সিবিআই দিয়ে ভোট যেতে হচ্ছে, তার দরকারই হলো না। গণতান্ত্রিক উপায়ে রাজ্যের মানুষ ক্ষমতায় এনে দিয়েছে বিজেপিকে, এবার রাজ্য প্রশাসনই ব্যবস্থা নিতে পারবে। যেখানে ইডি সিবিআই দরকার সেখানে হবে, কিন্তু রাজ্য প্রশাসন সেটা করতে পারবে। তার কারণ একটাই, পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্বই নেই। এটা আগেও তাই ছিল, পুলিশ নিয়েই গোটা রাজ্যে ওরা লুট করা, সিন্ডিকেট, মানুষের উপর অত্যাচার সব করত। আর এখন পুলিশ নেই, রাস্তায় বেরোলেই চোর 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 ধ্বনি উঠছে। কত আর সইবেন বলুন তো? তাই জনাব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তিনি পদত্যাগ করছেন। খুব তাড়াতাড়ি, যে কোনো দিন সকালে উঠে শুনবেন তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আনন্দেও থাকবেন।